এক সময়ের অবিভক্ত বাংলা, ব্রিটিশ ভারতের রাজধানী এবং গোটা উপমহাদেশের সবচেয়ে ধনী অঞ্চল। শিল্প, সাহিত্য, অর্থনীতি সব দিক থেকেই কলকাতা ছিল এক অপ্রতিদ্বন্দ্বী নাম। কিন্তু আজ হিসাবের খাতাটা একটু অন্যরকম। আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা অর্থনীতির সূচকগুলো মেলাই, তবে এক অদ্ভুত চিত্র দেখতে পাই। যে পূর্ব বাংলা বা আজকের বাংলাদেশ একসময় ভারতের সবচেয়ে গরিব এবং অবহেলিত অঞ্চল ছিল, তারা আজ অর্থনীতিতে কলকাতাকে ছাড়িয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাম্প্রতিক বিভিন্ন রিপোর্ট ঘাটলে দেখা যায়, বাংলাদেশের মাথাপিছু আয় এবং জাতীয় আয় আজ শুধু পশ্চিমবঙ্গ নয়, অনেক ক্ষেত্রে ভারতের গড় মাথাপিছু আয়কেও টেক্কা দিয়েছে। কিন্তু কিভাবে ঘটল এই বিশাল পরিবর্তন? শিক্ষা, চাকরি আর সম্পদে যোজন যোজন এগিয়ে থাকা পশ্চিমবঙ্গ আজ কেন পিছনের সারিতে? আজকের এই পর্বে আমরা বিশ্লেষণ করব সেই ঐতিহাসিক ও ভূ-রাজনৈতিক কারণগুলো, যা বদলে দিয়েছে দুই বাংলার অর্থনীতির মানচিত্র। বাংলাদেশ এবং পশ্চিমবাংলার মধ্যকার এই অর্থনৈতিক তুলনাটা ভালোভাবে বোঝার জন্য সবার প্রতি অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো চলুন আমরা শুরু করি। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, 1947 সালের দেশভাগের আগে পূর্ব বাংলা ছিল মূলত এক কৃষিভিত্তিক, অবহেলিত পশ্চাৎপদ অঞ্চল। সেখানে রাস্তাঘাট বা যোগাযোগের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। গোটা পূর্ব বাংলায় উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় ছিল মাত্র একটি, 1921 সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়। অন্যদিকে পশ্চিমবঙ্গ বা কলকাতা ছিল ব্রিটিশদের চোখের মণি। দেশভাগের আগে পশ্চিমবঙ্গে ছিল কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 এবং বিশ্বভারতী 1921-এর মতো আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান, যাদের অধীনে ছিল শত শত কলেজ। ভারতের প্রথম আধুনিক ব্যাংক, ব্যাংক অফ ক্যালকাটা, প্রথম রেলওয়ে হাব, সবকিছুর যাত্রা শুরু হয় এই পশ্চিমবঙ্গে। শুধু কি তাই, সারা দুনিয়ার সবচেয়ে বেশি পাটকল বা জুট মিল ছিল হুগলি নদীর দুই তীরে। কাঁচামাল আসত পূর্ব বাংলা থেকে, আর শিল্প গড়ে উঠত পশ্চিমবঙ্গে। অর্থাৎ দৌড়টা যখন শুরু হয়, পশ্চিমবঙ্গ ছিল 100 মিটার এগিয়ে, আর বাংলাদেশ ছিল শূন্যরেখায়।